যেটা চেষ্টা করবেন যে বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান, কম্পিউটার, যারা ম্যাথ ভালো পারেন ম্যাথ, তো এইগুলোতে যেন আপনার নাম্বার না ছুটে। এগুলো হচ্ছে আপনার শিওর শর্ট, শিওর শর্ট গুলোতে যাতে নাম্বার না ছুটে। একটা একটা জিনিস মনে রাখবেন, ধরেন আপনি একটা, ধরেন সাল, হ্যাঁ সালের একটা প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন, আপনি এটা পারলেন, হ্যাঁ আপনি 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 এই প্রশ্নটা পারলেন। তো এটা কিন্তু অনেকেই পারবে না। এই কঠিন প্রশ্ন অনেকেই পারবে না, কিন্তু ধরেন ওই সাল মনে রাখার জন্য আপনি একটা সহজ উত্তর আপনি ভুল করলেন। সহজ উত্তর যখন আপনি ভুল করবেন তখন কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। একটা কঠিন প্রশ্ন পারার থেকে একটা সহজ প্রশ্ন পারাটা হচ্ছে সব থেকে বেটার। কারণ কারণ ওই সহজ প্রশ্ন সবাই পারবে। সুতরাং ওই সহজ প্রশ্ন যদি আপনি ভুল করেন তার মানে আপনি ওই সবার থেকে কিন্তু পিছিয়ে যাবেন। তো যেগুলো এখন আপনারা একদিন পড়াশোনা করেছেন সেইগুলাই মাথায় রাখেন, সেইগুলাই যাতে সব সময় মাথায় থাকে, এইটা হচ্ছে চেষ্টা করেন, তাহলেই হবে। আর আসলে ওই যত আহ, যত রিল্যাক্সে থাকবেন, যত রিল্যাক্সে পড়াশোনা করতে পারবেন ততই হচ্ছে সুবিধা। কারণ বিসিএস তো সবার হবে না, এটাই তো স্বাভাবিক, এটাই সত্য। বিসিএস সবার হবে না। তো আপনি আপনার মতো চেষ্টা করবেন, আহ, হইলে হবে। আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। এখন আপনার বিসিএস না হইলে যে সবকিছু শেষ এমন তো না। আপনারা মনে মনে ভাবতেছেন একদম কি একজন উনি মনে হয় যেন বিসিএস ক্যাডার। না আসলে আমি আমি 41তমতে ফেল করছি। হ্যাঁ আমি 41তমতে আমার আমার প্রিপারেশন খুবই ভালো ছিল, কিন্তু আমি 41তমতে ফেল করছি। 41তম ফেল করার পরে আমি আমি খুবই আমার খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এবং এমন হয়েছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম, দূর আর বিসিএস দিব না, বা আর বিসিএস দিব না। তো সেই তুলনায় 41তমতে কিন্তু আমার 41তমতে যে প্রিপারেশনটা ছিল আমার 43তমতে কিন্তু ওরকম 41তমতে আমি পড়াশোনা করি নাই, পড়াশোনা কমই করছি। এবং 43তমতে আমি আহ, হচ্ছে আবার ওটাতে কমও টিকাইছে, কিন্তু আমি 43তমতে চলে আসছে কিন্তু আমার। হ্যাঁ, তো আপনি পরীক্ষার হলে একটা ব্যাপার আছে, যেমন 41তমতে আমি আমি প্রশ্ন পাইছি 5-7 মিনিট পরে। আমি একটু পিছনের দিকে বসছিলাম, আমার সিট পড়ছিল একটু পিছনের দিকে। তো এই যে এই প্রশ্নের সেট থাকে না, আমি যে সেটটা পাইছি, মানে আমার ভাগ্যে যে সেটটা, আমার কাছে আসতে আসতে ওই সেটটা শেষ হয়ে গেছে। হুম। এখন সবাই নাম ধাম লেখা শুরু করছে, দাগানো শুরু করছে, আমি আশেপাশে তাকাই আছি, আমার সেটের প্রশ্ন আসে না, প্রশ্ন খুঁজে পাচ্ছে না, প্রশ্ন আমার রুমটাতে প্রশ্ন শর্ট পড়ে গেছে। তো পরে অবশ্য স্যার বলছিল যে আমাকে হচ্ছে বাড়াই দিবে, মানে সময় বাড়াই দিবে 200 মিনিট, যে 120 মিনিট যে সময়টা সেটা বাড়াই দিবে। কিন্তু পরবর্তীতে যখন যখন এই সময় শেষ হয়ে গেছে তখন দেখি যে আমার কাছে এসে খাতা উনি চাচ্ছে। তো পরে চিন্তা করলাম যে থাক, ঠিক আছে দিয়েই দেই, যেহেতু বেশ। তো এই জিনিসগুলো দেখা যায় যে আহ, যেটা হয় পরীক্ষা হলে দেখা যায় একটা মোমেন্টাম নষ্ট করে দেয়। আচ্ছা, ডেইলি এক্সামে সাল দেই। হ্যাঁ, ডেইলি এক্সাম যে সালগুলো দেই ওইগুলা হচ্ছে আপনার একদম কমন কমন সালগুলা। হ্যাঁ আপনার ওইগুলা, আমি তো বলতেছি না আপনার আপনার শাল পড়তে হবে, আমি আমি শাল পড়তে নিরুৎসাহিত করি। আমি আমার কাছে এটা পছন্দ না, আমি নিজেও শাল পড়ি নাই। তবে কিছু শাল আসলে মানে মনে রাখতে হয়, যেগুলো একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা, সেগুলা মানে এগুলো আসার সম্ভাবনা বেশি, এরকম কিছু শাল, একটা দুইটা শাল মনে রাখতে হয়, সব শাল না। অনেক হাবিজাবি শাল আছে, এগুলো হচ্ছে মনে রাখতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকে চলে আসছে, এখানে অনেকে চলে আসছে। আহ আমরা ক্লাস তাহলে হচ্ছে শুরু করি। ও আরেকটা জিনিস হচ্ছে, আহ যদি আপনার পরীক্ষায় নেগেটিভ মার্কিং যদি 0.5 থাকে, 0.5 নেগেটিভ মার্কিংটা অনেক বেশি। তো দেখা যায় যে এখানে যদি আপনি আহ, উম, যদি আন্দাজে দাগান, বা ধরেন আপনি শিওর না হচ্ছে এই দুইটা অপশনের মধ্যে আপনি শিওর না যে কোনটা কোনটা হবে, তো এরকম ক্ষেত্রে দেখা যায় যদি জাগান এখানে ভুল হয়, তো 0.5 যে মার্কটা, যে নেগেটিভ মার্ক, এটা কিন্তু অনেক মার্ক। 0.5টা অনেক বেশি, মানে বেশি নেগেটিভ মার্ক। তো অনেকে দেখা যায় লোভে পড়ে অনেক অনেক দাগায় ফেলে,
এটা একটা সমস্যা হয়ে যায় পরে। মানে দেখা যায় একটা একটা প্রশ্ন না পারলে আপনার 1.5 মার্ক নাই। আপনি একটা প্রশ্ন পারলেন না, একটা প্রশ্ন ভুল লাগাইলেন, তার মানে 1.5 আপনার নাই। কতটা দাগানো সেফ এটা তো এটা আপনার উপর নির্ভরশীল। হ্যাঁ, কতটা দাগানো সেফ। যেমন আমি মনে হয় আমি 43 কত পাইছি, 112 বা 13 মনে হয় পাইছি। আমি দাগাইছিলাম কয়টা, 100 145টা দাগাইছিলাম। এর মধ্যে সব কেটে কুটে আমি হিসাব করছিলাম 110। তো আমার কাছে মনে হচ্ছিল পরে 112 বা 13 এরকম থাকবে। মানে নেগেটিভ কনফিউশন বাদ দিয়ে আমি 110-11 হিসাব করছিলাম মানে পরীক্ষা দিয়ে এসে আর কি। যাই হোক, তো কিন্তু যদি 0.25 হয়, যদি নেগেটিভ মার্ক যদি 0.25 হয়, তখন কিন্তু আন্দাজে বা সম্ভাবনাময় দাগাইলে দেখা যায় যে এটা লাগে যায়। হ্যাঁ, দেখা যায় যে মানে হয়েও যায়। মানে দেখা যায় যে আপনি 10টা হয়তো আন্দাজে দাগাইছেন, এর মধ্যে 5টা হয় বা 4টা হয়। তো 4টা যদি হয় তার মানে 4 মার্ক। আর ওইখানে নেগেটিভে হচ্ছে 6টা প্রশ্ন, তার মানে 0.25 করে হচ্ছে আপনার 1.5 মার্ক কাটা যাবে। তাহলে 4-এর থেকে যদি 1.5 মার্ক কাটা যায়, তার মানে আপনার হচ্ছে এই আড়াই থাকতেছে আর কি। কিন্তু যদি যদি নেগেটিভ 0.5 মার্ক হয়, তাহলে কিন্তু এটা এটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে দেখবো হচ্ছে ইউরোপ মহাদেশ, একদম একদম সংক্ষিপ্ত, যেগুলো আপনাদের পড়তেই হবে। শুধু সেগুলাই আপনাদের আপনাদের জন্য স্লাইডে স্লাইডে যেগুলো আছে এইগুলো, আর এগুলোর আশেপাশে কিছু তথ্য সেগুলো আপনার প্রশ্নে পাবেন। সেগুলো পড়লে মোটামুটি আশা করি এখান থেকে কমন পাবেন। আচ্ছা, ইউরোপ মহাদেশ এই হচ্ছে আপনার যে এই যে কালার্ড যেগুলো আছে, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এদের মধ্যে এই যে উত্তর আমেরিকার একটা অংশ, আহ, মানে এটা মূলত হচ্ছে এটা হচ্ছে আমেরিকার আমেরিকার অংশ বলতে আমেরিকার যে ভূখণ্ডটা ওই ভূখণ্ডের সাথে, এটা হচ্ছে গ্রিনল্যান্ড একটা দ্বীপ, যেটার মালিকানা হচ্ছে ডেনমার্ক। আহ, যদিও ওইখানে কোনো মানুষ থাকে না। তো ওইটা সহই হচ্ছে ইউরোপ মহাদেশটা পুরোটা ধরা হয়। এখানে আরেকটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে তুরস্ক, তুরস্কের যে শহর ইস্তানবুল শহরের একটা অংশ পড়ছে এশিয়াতে, আবার আরেকটা অংশ পড়ছে হচ্ছে ইউরোপে। তো তারা এমনিতে রাজনৈতিক ভাবে তারা ইউরোপের সাথেই হচ্ছে যুক্ত। এই কারণে তুরস্ককে হচ্ছে আহ আহ, ওই তুরস্ককে হচ্ছে এই মহাদেশের অংশ হিসেবে হচ্ছে ধরা হয়। আচ্ছা, তো হ্যাঁ, এই যে এইটা এই যে এশিয়া থেকে হচ্ছে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে, এটা হচ্ছে বসফরাস প্রণালী বা হচ্ছে ইস্তানবুল প্রণালী। এই প্রণালীটারই এক পাশে হচ্ছে এশিয়া এবং আরেক পাশে হচ্ছে ইউরোপ। এটা অবশ্য এটা এশিয়ার যে স্লাইডটা ওইখানেও ছিল, তো তারপরও আবার এখানে হচ্ছে আবার আমি নিয়ে আসছি। তো এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী, সেই হিসাবে উত্তর হবে বসফরাস প্রণালী বা হচ্ছে ইস্তানবুল প্রণালী। এবং এটা কৃষ্ণ সাগর এবং হচ্ছে মর্মর সাগর, এই দুইটা সাগরকে যোগ করেছে। পৃথিবীর যে মোট আয়তন, এই মোট আয়তনের 6.8% যে মানে স্থলভাগের যে আয়তনটা, স্থলভাগের আয়তনের 6.8% হচ্ছে এই মহাদেশ। আর এটার ইউরোপের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টার। জিব্রাল্টার যে প্রণালী, এটাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। আহ ইউরোপের যে দেশগুলা বা ইউরোপ যে মহাদেশ, তার জন্য হচ্ছে ভূমধ্য সাগর একটা গুরুত্বপূর্ণ সাগর। কারণ এই ভূমধ্য সাগরের তীরেই ইউরোপের যে সভ্যতাটা, যে মূল সভ্যতাটা, সেটা সেটা গড়ে ওঠে। এবং এই এই ভূমধ্য সাগর পাড়ি দিয়েই আমাদের দেশ থেকে বা যেসব গরিব যে দেশগুলা ইউরোপ, সরি, যে আপনার আফ্রিকা 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 এবং হচ্ছে এশিয়ার যে গরিব দেশ থেকে যে প্রবাসীরা এই এই সাগরটা পাড়ি দিয়ে তারা হচ্ছে ইউরোপ যেতে চায়। এটা হচ্ছে সেই মেডিটেরিয়ান সি বা হচ্ছে ভূমধ্য সাগর, এবং এখানে হচ্ছে ডুবে মরে। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে যুক্তরাজ্য। এখানে আহ যুক্ত যুক্তরাজ্য মানে হচ্ছে ব্রিটেন বা হচ্ছে ইউনাইটেড কিংডম। তো এখানে একটু একটু কনফিউশন একটা একটা ব্যাপার আছে। কনফিউশন ব্যাপারটা হচ্ছে যে, যেমন আমি আমারও আগে এটা কনফিউশন লাগতো, যে আমি আগে ভাবতাম ইংল্যান্ড একটা দেশ আবার স্কটল্যান্ড একটা দেশ। মানে যেহেতু তারা ক্রিকেট ফুটবল যেহেতু হচ্ছে আলাদা আলাদা খেলে, তো আমি ভাবতাম যে স্কটল্যান্ড এবং হচ্ছে ইংল্যান্ড আলাদা দেশ। আবার
ফুটবলে আর একটা আবার ফুটবলে একটা দল আছে ওয়েলস, হ্যাঁ, তারা হচ্ছে আলাদা তারা হচ্ছে আলাদা ভাবে ফুটবল খেলে। তো আমি ভাবতাম যে আচ্ছা শুধু একটা পার্ট দেওয়া মানে কি আপনার ক্লাসের যে ভিডিওটা ওটা একটা পার্ট দেওয়া, মানে রেকর্ডেড ভিডিওটা একটা পার্ট দেওয়া, পিডিএফ একটা হবে, পিডিএফ একটা, কিন্তু ক্লাসের ভিডিওটা দুইটা হবে। আচ্ছা এটা মনে হয় এখনো আপলোড দেওয়া হয় নাই, আচ্ছা এটা আপলোড দিয়ে দেওয়া হবে। তো এই যে যুক্তরাজ্য, আমি এখানে হচ্ছে মানে যুক্তরাজ্যে মোট এটার মোট 4টা অংশ, হ্যাঁ 4টা অংশের মধ্যে প্রথমে আমাদের বুঝতে হবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ব্রিটিশ দ্বীপপুঞ্জ যেটা, এই যে লাল কালার যে অংশটা, এই এই পুরোটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। এখানে এখানে ইংল্যান্ড আছে, এখানে স্কটল্যান্ড আছে, এখানে আয়ারল্যান্ড আছে, এখানে ওয়েলস আছে, এই সবগুলো মিলিয়ে হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আগে আগে তো হচ্ছে এই এখন যে দেশগুলা, এই দেশগুলো তো আগে ছিল না। তো এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে আয়ারল্যান্ড অংশটা হচ্ছে একটু আলাদা। আয়ারল্যান্ড হচ্ছে আলাদা একটা দ্বীপ। এর মধ্যে ইংল্যান্ড, এখনকার ইংল্যান্ড এবং এবং স্কটল্যান্ড এবং হচ্ছে ওয়েলস, হ্যাঁ এইটা হচ্ছে একটা দ্বীপ। তো এই ব্রিটিশ ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে এই দ্বীপটাকে বলা হতো গ্রেট ব্রিটেন, হ্যাঁ এই পুরোটাকে বলা হতো গ্রেট ব্রিটেন। এবং এখন যে ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের একটা অংশ, যেটাকে বলা হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। এই চারটা এই চারটা যে ভূখণ্ড, এই চারটা ভূখণ্ড মিলে হচ্ছে একটা দেশ। অর্থাৎ ইংল্যান্ড কিন্তু আলাদা কোনো দেশ না, ইংল্যান্ড আলাদা কোনো দেশ না, মানে সরকারিভাবে ইংল্যান্ড কোনো আলাদা দেশ না, এবং স্কটল্যান্ডও আলাদা দেশ না, এবং এবং এই যে ওয়েলস তারাও আলাদা দেশ না। এই সবগুলো সবগুলো ভূখণ্ড মিলে একটা দেশ হচ্ছে যুক্তরাজ্য, এবং এইটা হচ্ছে একটা আলাদা দেশ। ইংল্যান্ড, এ হচ্ছে ইংল্যান্ডের মানচিত্র, মানে ইংল্যান্ড যেটাকে ধরা হয়। এবং এবং এই এখন যে যুক্তরাজ্য, এটাকে ব্রিটেন বলে, এটাকে গ্রেট ব্রিটেনও বলে, এটাকে ইউনাইটেড কিংডম বলে ইংলিশে, অথবা সংক্ষেপে ইউকে বলে, এবং বাংলাতে যুক্তরাজ্য। এর মধ্যে আয়ারল্যান্ডের যে দ্বীপটা, এই আয়ারল্যান্ডের দ্বীপের উত্তর যে অংশটা, এই উত্তর আয়ারল্যান্ড হচ্ছে আলাদা, এবং দক্ষিণ আয়ারল্যান্ড, এই দক্ষিণ আয়ারল্যান্ডটাই মূলত এখনকার এই আমরা যেটাকে হচ্ছে আয়ারল্যান্ড নামে চিনি, এই সেটাই হচ্ছে দক্ষিণ আয়ারল্যান্ড। হ্যাঁ দক্ষিণ আয়ারল্যান্ডটাই হচ্ছে আয়ারল্যান্ড নামে আমরা চিনি। এখন কথা হচ্ছে তাহলে ক্রিকেট ফুটবলের ক্ষেত্রে ইংল্যান্ড নামে যে দলটা খেলে, এটা কোত্থেকে আসলো? আসলে আগে আগে বলতে যখন এই ক্রিকেট খেলাটা শুরু হয়, তখন তো আসলে এখনকার সময়ের যে প্লেন বা যোগাযোগ ব্যবস্থা, তখন তো এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। তখন তারা ক্রিকেট খেলতো নিজেদের মধ্যে, অর্থাৎ ইংল্যান্ডের একটা দল ছিল, স্কটল্যান্ডের একটা দল ছিল, অথবা আয়ারল্যান্ডের আরেকটা দল ছিল। তো তারা নিজেদের মধ্যে ক্রিকেট খেলতো। তো যেহেতু তারা আগে থেকে খেলে আসছে, ওই ওই দলটাও আগের মতো রয়ে গেছে। তো যখন আইসিসি তৈরি হয় অথবা ফিফা যখন তৈরি হয়, তখন তারা যখন এটা সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করে, তখন তারা এই ফুল একটা দেশ, হ্যাঁ ফুল ফুল যুক্তরাজ্য হিসেবে আবেদন করে নাই। তারা আলাদা আলাদা যে অংশগুলা, ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড নামেই তারা আবেদন করছে, আবার স্কটল্যান্ড নামেই তারা আবেদন করছে, আবার আয়ারল্যান্ড নামে তারা আবেদন করছে, ফুটবলের ক্ষেত্রে ওয়েলস নামেই তারা আবেদন করছে। এই কারণে ইংল্যান্ড, স্কটল্যান্ড বা ওয়েলস এগুলা হচ্ছে আলাদা আলাদা খেলে, আলাদা আলাদা তারা হচ্ছে ক্রিকেট ফুটবল খেলে। তারা ক্রিকেট ফুটবলের দিক থেকে তারা আইসিসি তে হচ্ছে আলাদা সদস্য, আবার তারা ফিফাতেও আলাদা সদস্য, কিন্তু তারা কিন্তু একটা দেশ তারা। এবং এই যে যুক্তরাজ্যের যে পতাকাটা, এইটাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। ইউনিয়ন জ্যাক মানে হচ্ছে এখানে যেহেতু তিনটা অংশ, তিনটা রাজ্য, এই তিনটা রাজ্যের যে পতাকাগুলা, যেমন ইংল্যান্ডের যে পতাকাটা, স্কটল্যান্ডের যে পতাকাটা, এবং হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের যে পতাকাটা, এই তিনটা পতাকা একসাথে করে এখনকার যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যের এই পতাকাটা, এই কারণেই এই পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। এদের এদের যে সংবিধানটা, এদের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, অর্থাৎ আমাদের আমাদের দেশের মতো এদের কোনো লিখিত সংবিধান নাই। আমাদের দেশে তো একটা লিখিত সংবিধান আছে, কিন্তু এদের কোনো হচ্ছে লিখিত সংবিধান এটা এদের নেই। তো এদের তাহলে সংবিধান ছাড়া তাহলে কিভাবে চলে? এটা সংবিধান তো লাগবে, সংবিধান ছাড়া তাহলে কিভাবে চলে?
এদের সংবিধানের যেটাকে এদের সংবিধান ধরা হয় সেটা প্রথম হচ্ছে ম্যাগনা কার্টা। 1215 সালে এই যে ম্যাগনা কার্টা নামে একটা চুক্তি হয়। তো এইটাকে তারা তাদের সংবিধানে তাদের কিছু পার্ট আছে, এদের মধ্যে একটা পার্ট হচ্ছে ম্যাগনা কার্টা। এবং আরেকটা আরেকটা চুক্তিকেও তারা এই ইয়া হিসেবে তাদের যে সংবিধান, এই সংবিধান হিসেবে বা হচ্ছে সংবিধানের ভিত্তি হিসেবে তারা ধরে নেয়, সেটা হচ্ছে পিটিশন অফ রাইটস, যেটা 1628 সালে স্বাক্ষরিত। এবং আরেকটা হচ্ছে বিল অফ রাইটস। এই পিটিশন অফ রাইটস এবং বিল অফ রাইটস এই দুইটাই ছিল মূলত মানবাধিকার সম্পর্কিত আইন, হ্যাঁ, যে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। তো এই তিনটা জিনিসকেই যে ব্রিটেনের যে অলিখিত সংবিধান, এই তিনটা জিনিসকে ধরা হয়। এদের হচ্ছে শাসনতান্ত্রিক রাজতন্ত্র। শাসনতান্ত্রিক রাজতন্ত্র বলতে এখন তাদের একটা সময় পর্যন্ত যে রাজা বা রানী তারাই মূলত ব্রিটিশদের প্রধান যে কর্তৃপক্ষ বা প্রধান পাওয়ার ছিল। কিন্তু এখন মূলত তারা তাদের যে পদটা সেটা হচ্ছে আলংকারিক একটা পদ। আলংকারিক পদ মানে হচ্ছে তাদের সরকারে তাদের তেমন একটা কোনো হচ্ছে পাওয়ার নাই, এখানে অনেকটা হচ্ছে শো অফ এর মতোই হচ্ছে রাখা। তো কথা হচ্ছে যে শো অফ এর মতো হচ্ছে কেন রাখা, এখনো মানে যেহেতু তাদের কোনো পাওয়ার নাই সেহেতু তাদেরকে এখনো কেন শাসনতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়। এটা কারণ হচ্ছে এখানে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে যে পর্যটন। যেহেতু ব্রিটিশরা অনেক দেশেই তাদের উপনিবেশ ছিল এবং তারা পৃথিবীর প্রায় একটা একটা বিরাট অংশ এক সময় তাদের 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 রাজত্বে ছিল। তো সেই হিসাবে এটা যদি ঐতিহ্যগতভাবেও এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো এই যে ব্রিটিশ রাজ পরিবার, এই কারণে সারা বিশ্বেই তার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবং এটা এটা ব্রিটেনের যে পর্যটন, এই পর্যটনে এটা খুব ভালো একটা ভালো কি বলা যায় এটাকে, একটা ভালো রেভিনিউ তারা আনতে পারে। তো মূলত এই কারণে এটা এখন হচ্ছে প্রতীক হিসেবে রয়ে গেছে। তো তাদের যে আইনসভা, সেই আইনসভার যে ভবন, আইনসভার সেই ভবনের নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার হল। এটা হচ্ছে ব্রিটিশদের আইনসভার যে ভবন। এবং এদের আইনসভাটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট। এদের মধ্যে যেটা নিম্ন কক্ষ সে নাম হচ্ছে হাউস অফ কমন্স, আর উচ্চ কক্ষ যেটা সেটাকে বলা হয় হাউস অফ লর্ডস, যেটা একসময় হাউস অফ পিয়ার্স নামে পিয়ার্স নামধারীও ছিল, কিন্তু এখনকার নাম হচ্ছে হাউস অফ লর্ডস। এর মধ্যে নিশাত তাসনিম, আপনি কিছু বলছেন? আপনি কিছু বলছেন? আচ্ছা, এর মধ্যে টোটাল যে আসন সংখ্যা 1431, এবং নিম্ন কক্ষতে 650, এবং উচ্চ কক্ষতে হচ্ছে 781। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আইনসভার হচ্ছে উচ্চ কক্ষের নাম কি এবং হচ্ছে নিম্ন কক্ষের নাম কি। এখানের সংখ্যাগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে আসন সংখ্যা কত এটা 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 খুব একটা হচ্ছে ইম্পর্টেন্ট না। প্রশাসনিক যে ভবন, প্রশাসনিক বাসভবন, ব্রিটিশ যে রাজ পরিবার, এই রাজ পরিবারের প্রশাসনিক যে বাসভবন তারা যেখানে থাকে সেটার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। এবং আরেকটা আরেকটা বাসভবন আছে, সেটাকে বলা হয় এটা মূলত হচ্ছে অবকাশ যাপন কেন্দ্র। এটা এটা মূলত রানীর অবকাশ যাপন কেন্দ্র। এই তো এখানে কোন কোন বইয়ে হচ্ছে উইন্ডসর ক্যাসেল দেওয়া, কোন কোন বইয়ে যে ব্রিটিশ যে রাজ পরিবার তাদের বাসভবনের নাম কি, সেহেতু কোন কোন বই হচ্ছে উইন্ডসর ক্যাসেল দেওয়া। এখানে যেটা খেয়াল রাখতে হবে যে বাকিংহাম প্যালেসটাই হবে উত্তর। মানে বাকিংহাম প্যালেস হচ্ছে তাদের প্রশাসনিক যে প্রশাসনিক বাসভবন, অর্থাৎ এটাই হচ্ছে প্রধান, এখানেই তারা থাকে মূলত। আর এই যে উইন্ডসর ক্যাসেল যেটা এখানে মূলত হচ্ছে তারা অবকাশ যাপন কেন্দ্র, এটা হচ্ছে রানীর অবকাশ যাপন কেন্দ্র বা হচ্ছে রানীর বাসভবন এটা বলা যেতে পারে। আচ্ছা, ব্রিটিশদের যে প্রধানমন্ত্রী তাদের মূলত একটা সময় পর্যন্ত তাদের তো রাজরাজরাই ছিল, তাদেরকে রাজা রানীর মানে রাজা রানীর অধীনেই ছিল। তো এটা 1720-22-এর দিকে তাদের প্রথম
প্রধানমন্ত্রী যে পদটা সেটা ক্রিয়েট হয়, এবং সে তখন থেকেই প্রধানমন্ত্রী পদটা আছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর নাম আমরা দেখব। এর মধ্যে উইলিয়াম গ্ল্যাডস্টোন, তিনি তিনি একটা এটা বিখ্যাত উক্তি দিয়েছেন। তিনি একটা বিখ্যাত উক্তি দিয়েছেন, এটা একটা পরীক্ষা আসছিল। আপনারা কি বলতে পারবেন উক্তিটা কি? তার একটা বিখ্যাত উক্তি আছে। উইলিয়াম গ্ল্যাডস্টোন একটা বিখ্যাত উক্তি আছে, ওই যে একটা উক্তি আছে না যে জাস্টিস ডিলাইড, হ্যাঁ 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 হ্যাঁ, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো তো তাকে হচ্ছে ওল্ড ম্যান অফ ব্রিটেনও বলা হয়, এই নামে তাকে ডাকা হয়। এর মধ্যে এরপরে যিনি প্রধানমন্ত্রীদের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ, উইনস্টন চার্চিল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তার একটা বিখ্যাত বই আছে, দ্য হিস্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই তিনি 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 রাজনীতিবিদ, কিন্তু রাজনীতিবিদ হয়েও তিনি এই যে বইটা, এই বইয়ের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে মার্গারেট থেচার, তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি তিনি একটা সময় হচ্ছে একটা একটা কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করতেন, সেখান থেকে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, এবং এবং তাকে হচ্ছে ব্রিটেনের আয়রন লেডি বলা হয়। আয়রন লেডি বলা হয় হচ্ছে কারণ তিনি তার কিছু কিছু নীতি খুবই হচ্ছে কঠোর নীতি ছিল। তো এই কঠোর নীতির কারণেই, এবং তিনি হচ্ছে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন ইংল্যান্ড হচ্ছে অর্থনীতিতে খুবই হচ্ছে স্বাবলম্বী হয়, এবং যখন এবং তিনি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, হ্যাঁ, তো এই ইউরোপীয় ইউনিয়নে যে নিয়ম নীতিগুলা, তিনি হচ্ছে প্রথমে ব্রিটেন তার সময়ই মানে হচ্ছে ব্রিটেনে এইগুলা তেমন একটা মানতে চাইতো না আর কি। তো এই তো এসব বিভিন্ন কারণেই তাকে হচ্ছে লৌহ মানবী ডাকা হতো তখন। এডওয়ার্ড হিথ, উনি ওনার নামটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, এবং যখন যুক্তরাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8ই জানুয়ারি যখন পাকিস্তান কারাগার থেকে তিনি যুক্তরাজ্যে যান, তখন এই এডওয়ার্ড হিথ উনি বঙ্গবন্ধুর সাথে দেখা করছিলেন। যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে বরিস জনসন, এবং তিনি হচ্ছে কনজারভেটিভ পার্টির। তার এই পার্টির নামটা হচ্ছে মনে রাখতে হবে, তিনি হচ্ছে কনজারভেটিভ পার্টির। এটা আসতে পারে যে এখন কোন দল ব্রিটেনের ক্ষমতায়, বা ব্রিটেনের যে ক্ষমতাসীন দলের নাম কি। ব্রিটিশ এই ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন বাংলাদেশি আছে, এদের মধ্যে এখন পর্যন্ত মোট হচ্ছে 4 জন বাংলাদেশি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে প্রথমে 2010 সালে রুশনারা আলী, এরপরে 2017 সালে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, এরপর 2017 সালে হয় 2 জন, আরেকজন হচ্ছে রূপা আশা হক, এরপরে সর্বশেষ 2019 সালে আফসানা বেগম। তো এই 4 জন এখন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টে এখন পর্যন্ত বাঙালি হিসেবে তারা সদস্য নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ সরকারের প্রশাসনিক যে ভবন, এটা এটা হচ্ছে হোয়াইট হল। এই আরেকটা আছে গ্রেট হল, হ্যাঁ, গ্রেট হল হচ্ছে চীনে অবস্থিত। আর এই যে হোয়াইট হলটা, এটা লন্ডনে অবস্থিত। এটা ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভবন, এখানেই ব্রিটিশ সরকার তাদের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে। আর প্রধানমন্ত্রীর যে বাসভবন, এই বাসভবনটা হচ্ছে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে অবস্থিত। আরো অনেক মনে হয় গত বছর বা এর এর আগের বছর এই ব্রিটেনের যে প্রধানমন্ত্রী বরিস জনসন, সে বলছিল যে সে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিবে, কারণ এখান থেকে যে সে বেতন পায়, তার এই বেতনে তার সংসার চলে না। সংসার চলে মানে ভালো মতো চলে না আর কি, আগের মতো চলে না। এই কারণে সে বলছিল প্রধানমন্ত্রীর পদ সে ছেড়ে দিবে।
আচ্ছা, ব্রিটেনের অর্থমন্ত্রীর যে উপাধিটা, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এই অর্থমন্ত্রীকে একটা নামে একটা পদ, যেটা যেটাকে বলা হচ্ছে চ্যান্সেলর অফ এক্সচেকার। এটা এটা একটা পরীক্ষা প্রশ্ন, এটা একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে ব্রিটেনের যে অর্থমন্ত্রী, সেই পদবিটার নাম কি। তো এই পদবিটা আপনাদেরকে মনে রাখতে হবে। আহ, আপনারা আপনারা ইয়া দেখছেন, এই যে জেমস বন্ড ছবি দেখেন? আমি অবশ্য ওই যে সর্বশেষটা দেখি নাই। সর্বশেষটা দেখছেন? ওই যে নো টাইম টু ডাই। নো টাইম টু ডাই আমিও এখনো দেখি নাই। তো এই এই যে এই জেমস বন্ড, এই জেমস বন্ডের আচ্ছা, হ্যাঁ, নো টাইম টু ওয়াচ। হ্যাঁ, নো টাইম টু ওয়াচ। আর দেখার সময় নাই আসলে। তো এই জেমস বন্ড মূলত হচ্ছে এই MI6, এম ব্রিটিশদের যে ইয়া ব্রিটিশদের যে গোয়েন্দা সংস্থা, এই ব্রিটিশদের গোয়েন্দা সংস্থারই সে হচ্ছে সেই সদস্য। তো তো ব্রিটিশদের যে সিক্রেট ইন্টেলিজেন্স যে সার্ভিস, সেটার নাম হচ্ছে এটা। এটার যে ফুল নামটা হচ্ছে দ্য সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, এবং এটার সদর দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত। এটা MI6। আচ্ছা, আপনারা যারা হচ্ছে শার্লক হোমস যারা পড়ছেন, বা হয়তো অনেকেই ওই যে যে সিরিজটা আছে, এটা তো হয়তো অনেকেই দেখছেন। সেখানে তো দেখছেন যে স্কটল্যান্ড ইয়ার্ড। স্কটল্যান্ড ইয়ার্ড মূলত হচ্ছে যে ব্রিটিশদের যে পুলিশের কার্যালয়, যে মেট্রোপলিটন যে পুলিশের কার্যালয়, এটাকে মূলত স্কটল্যান্ড ইয়ার্ড বলে। আমাদের যেমন CMP বা DMP, যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অথবা অথবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তো এই ব্রিটিশদের যে মেট্রোপলিটন পুলিশ, সেই পুলিশের যে কার্যালয়, সেটার নাম হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। আচ্ছা, বেলফাস্ট চুক্তি। বেলফাস্ট চুক্তি বা হচ্ছে এটাকে গুড ফ্রাইডে চুক্তি বলা হয়। আহ, এটা গুড ফ্রাইডে চুক্তি বলা হচ্ছে কারণ কারণ হচ্ছে যে এটা একটা এক শুক্রবার এটা স্বাক্ষরিত হয়, 1998 সালের এক শুক্রবারে স্বাক্ষরিত হয়। এখানে এখানে এটা এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মূলত, ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে আয়ারল্যান্ড একটা আলাদা আলাদা একটা ভূখণ্ড, কিন্তু ওই ওই আয়ারল্যান্ডেরই একটা অংশ, উত্তর দিকের একটা অংশ, সেটা আবার যুক্তরাজ্যের একটা পার্ট। তো ওইখানে কিন্তু তাদের কোনো বাউন্ডারি নাই। এই যে নর্থ আয়ারল্যান্ড যেটা, এই নর্থ আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ড যে দেশ, ওই আয়ারল্যান্ডের দেশের কিন্তু কোনো ধরনের কোনো বাউন্ডারি নাই। তো সেখানে সেখানে প্রায় হচ্ছে ঝামেলা লাগতো, কারণ 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 হচ্ছে ব্রিটিশদের ব্রিটিশদের যে মুদ্রা, এটা হচ্ছে পাউন্ড। আবার আয়ারল্যান্ড যেহেতু ইউরোপীয় ইউনিয়ন সদস্য, তো তারা কিন্তু তাদের মধ্যে হচ্ছে ইউরো। তো তাদের মধ্যে ঝামেলা লাগতো। হ্যাঁ, দেখা যেত যে একটাই দেশ দেখা যেত যে আয়ারল্যান্ডের একটা অংশে হচ্ছে ব্রিটিশদের নিয়ম, আবার একটা অংশে যে আয়ারল্যান্ড সেই দেশটার নিয়ম। তো এগুলা নিয়ে হচ্ছে গন্ডগোল হইতো। তো এই কারণেই পরে তারা একটা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিটা মূলত স্বাক্ষর হয় হচ্ছে নেদারল্যান্ডসের বেলফাস্টে, এই কারণে নাম হচ্ছে বেলফাস্ট চুক্তি। তো এখানে ব্রিটেন, আয়ারল্যান্ড এবং হচ্ছে উত্তর আয়ারল্যান্ড তারা তারা অংশগ্রহণ করে, এবং এটার হচ্ছে বিষয়বস্তু ছিল যে উত্তর আয়ারল্যান্ডে যাতে একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে। তো এখন যখন এই যে ব্রেক্সিট হইলো, যেটা এই ব্রেক্সিটের সময় একটা টার্ম ছিল ব্যাকস্টপ। হ্যাঁ, ব্যাকস্টপ মানে হচ্ছে যখন এই যুক্তরাজ্য, তারা যখন হচ্ছে আগে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যখন অন্তর্ভুক্ত ছিল, তখন তো পাসপোর্ট ছাড়াই তারা হচ্ছে ব্রিটেনে যাইতে পারতো, অথবা উত্তর আয়ারল্যান্ডের মানুষ দক্ষিণ আয়ারল্যান্ডে যাইতে পারতো, আবার দক্ষিণ আয়ারল্যান্ডের মানুষ উত্তর আয়ারল্যান্ডে যাইতে পারতো। তো এখন যখন ব্রিটেন যখন আলাদা হয়ে গেল, তার মানে তো উত্তর আয়ারল্যান্ড যেটা, তারাও তো ব্রিটেনের অংশ, তার মানে তারাও আলাদা। তো এখন যদি ব্রিটেনের যে গাড়িগুলা, ব্রিটেনের যে পণ্যবাহী যে মালামালগুলা, এইগুলা তো এখন তাহলে যখন আয়ারল্যান্ডে ঢুকবে, তখন তো এদের তাহলে যে কাগজপত্র, এইগুলো হচ্ছে চেক করতে হবে। হ্যাঁ, তো এই যে স্টপ করে চেক করা, হ্যাঁ, তো এইটাকে বলা হচ্ছে ব্যাকস্টপ। এটাকে হচ্ছে ব্যাকস্টপ বলে। তো আহ, এটাই এটাই হচ্ছে ব্যাকস্টপের একটা অংশ। তো এরা আহ, এবং
তখন যখন হচ্ছে ব্রেক্সিট হইলো, তখনই তারা একটা নীতি পাশ করে যে এখন আর উত্তর আয়ারল্যান্ডের মানুষগুলা এখন আয়ারল্যান্ডের যে মূল ভূখণ্ড, তো ওইখানে আর হচ্ছে ফ্রি মুভমেন্ট করতে পারবে না। হ্যাঁ, তাদেরকে একটা দেশ থেকে অন্য দেশে ঢুকতে হইলে যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তখন ওই উত্তর আয়ারল্যান্ডের মানুষদেরকেও ওই সেম যে প্রসেসটা ওইটা ফলো করতে হবে। ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল হচ্ছে ইংল্যান্ড এবং হচ্ছে ফ্রান্সের মধ্যে একটা চ্যানেল, ইংলিশ চ্যানেল। এবং এরপর ইংলিশ চ্যানেলের ঠিক একটু পরেই, ইংলিশ চ্যানেলটা যেই লাইনে, ওই লাইনটাতে ঠিক একটু পরেই একটা প্রণালী আছে যেটাকে বলা হচ্ছে ডোভার প্রণালী। তো এখন এই ডোভার প্রণালী এবং হচ্ছে ইংলিশ চ্যানেল, এই দুইটাই হচ্ছে একই লাইনে এবং হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে ইংল্যান্ডের মাঝখানে অবস্থিত। তো এটা তো এখন অর্থাৎ এখান থেকে যদি প্রশ্ন আসে যে ডোভার প্রণালী কোন দুটি দেশকে ভাগ করেছে, অথবা অথবা হচ্ছে অথবা ইংলিশ চ্যানেল কোন দুইটা দেশকে ভাগ করেছে, সেহেতু উত্তর হচ্ছে একটা হবে, ফ্রান্স এবং হচ্ছে ইংল্যান্ডকে ভাগ করছে তারা। এই ব্রিটেনের একটা বিখ্যাত সংবাদ সংস্থা, এটা হচ্ছে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং হাউস, এবং আরেকটা হচ্ছে রয়টার্স, এটা সব থেকে বড় সংবাদ সংস্থা। মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে প্রায় চাকরি পরীক্ষায় যে রয়টার্স কোন কোন দেশের সংবাদ সংস্থা, অথবা অথবা টাইম বা টেলিগ্রাফ, হ্যাঁ, এগুলা হচ্ছে এগুলা কোন এগুলো কোন দেশের সংবাদ সংস্থা। তো সংবাদ সংস্থা থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। তো যেহেতু যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বা বড় বড় দেশের যেসব গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, এগুলো একটু দেখে নিবেন। এরপরে আমরা দেখব হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের যে রাজধানী, এটা এত সবাই জানেন, প্যারিস। আমাদের পিটু এর যে প্রতিষ্ঠাতা শামসুল আরেফিন ভাই, তার বড় ভাইয়ের নাম হচ্ছে প্যারিস। তো প্যারিসকে সিটি অফ কালচার নামেও ডাকা হয়, অথবা হচ্ছে সংস্কৃতি শহর নামে ডাকা হয়। তো আমরা যখন ইতিহাস পড়ছিলাম, বৈশ্বিক ইতিহাস, তখন তখন আমরা হচ্ছে ফরাসি বিপ্লব, না না, আবেদ ভাই আলাদা। আবেদ ভাই হচ্ছে আরেকজন, আবেদ ভাই আলাদা। এই আবেদ ভাই শামসুল আরেফিন ভাই এক জিনিস না তো, আলাদা। ফরাসি বিপ্লব ছিল, এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে মূলত যে ফ্রান্স, এখানে 1789 থেকে 1797, এটা ছিল ফরাসি বিপ্লবের সময়কাল। এর মধ্যে ফরাসি বিপ্লবের একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা ছিল যে স্বাধীনতা, সাম্য এবং হচ্ছে ভ্রাতৃত্ব। এই স্লোগানের জনক হচ্ছে রুশো। এবং ওই সময়ের ফরাসি বিপ্লবের নেতৃত্বে যারা ছিল, নেতৃত্বে ছিল হচ্ছে রুশো ভলতেয়ার। ফরাসি বিপ্লবের শিশু, ফরাসি বিপ্লবের চাইল্ড বলা হয় নেপোলিয়ানকে, এবং নেপোলিয়ান বোনাপার্ট, যিনি আমরা এটা বৈশ্বিক ইতিহাসে পড়ছিলাম, যিনি যখন 1815 সালে তিনি যখন যে ইয়ার যুদ্ধে যে পরাজিত হন, তখন তাকে যুক্তরাজ্য থেকে, ব্রিটেন থেকে আটক করা হয়। আটক করে সেন্ট সেন্ট হেলেনা নামক দ্বীপে তাকে হচ্ছে নির্বাসনে পাঠানো হয়, এবং তিনি সেখানেই হচ্ছে মৃত্যুবরণ করেন। তো সেন্ট সেন্ট হেলেনা দ্বীপটা দেখছেন কোথায়? এই যে আটলান্টিক মহাসাগরের এই যে দক্ষিণ আফ্রিকার অংশে, দক্ষিণ আফ্রিকার অংশে ছোট্ট একটা অনেক দূরের একটা দ্বীপ হচ্ছে সেন্ট হেলেনা। কিছু কিছু দেশের পার্লামেন্টের নাম পরীক্ষায় আসে। তো সব দেশে পড়তে হবে না, যেসব দেশগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বা মানে মোটামুটি যারা হচ্ছে পাওয়ার হাউস, মোটামুটি দেশের মানে বিশ্বে যারা পাওয়ার হাউস, ওই দেশের নামগুলো মনে রাখলেই হবে। এর মধ্যে ফ্রান্সের ফ্রান্সের পার্লামেন্টের স্পেশাল কোনো নাম নাই। ফ্রান্সের পার্লামেন্ট নাম হচ্ছে পার্লামেন্টই, এবং এটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট, একটা যে নিম্নকক্ষ এবং হচ্ছে উচ্চকক্ষ। যে নিম্নকক্ষের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, উচ্চকক্ষ হচ্ছে সিনেট। এগুলোর এগুলোর সদস্য সংখ্যা মনে রাখতে হবে না। এখান থেকে সদস্য সংখ্যা আসবে না, এখান থেকে আসলে এই শুধু নামগুলাই আসবে, এখানে সদস্য সংখ্যা মনে রাখতে হবে না। বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন, এই যে কয়দিন আগে হচ্ছে নির্বাচন হইলো, খুব অল্প ব্যবধানে তিনি জিতছেন।
তো বর্তমানের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তার রাজনৈতিক দল হচ্ছে তার রাজনৈতিক দল হচ্ছে লে রিপাবলিক অ্যান মার্চ। হ্যাঁ, এটা তার হচ্ছে রাজনৈতিক দল। তো এরকম প্রশ্ন দেখা যায় আসে যে মানে যেগুলো হচ্ছে ক্ষমতাসীন দেশ, সেগুলোতে কোন কোন রাজনৈতিক দল ক্ষমতায়। তো কোন কোন রাজনৈতিক দল ক্ষমতায়, এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ফ্রান্স, রাশিয়া, এখন হচ্ছে ইউক্রেন আছে। এইগুলার যদি আসে তাহলে হচ্ছে এইগুলোর মধ্য থেকে আসবে যে রাজনৈতিক দলের নাম বা কে ক্ষমতায় আছে। আহ, অথবা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আসতে পারে এখন। শ্রীলঙ্কা যেহেতু এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে, তো তাদেরটাও আসতে পারে। চ্যানেল টানেলটা হচ্ছে মূলত এই যে যে ডোভার প্রণালী, এই ডোভার প্রণালীর আহ, মধ্য দিয়ে ফ্রান্স এবং যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাজ্যের আহ, আহ, সমুদ্রের সমুদ্রের নিচ দিয়ে একটা হচ্ছে রেলপথ, এটাকে চ্যানেল টানেল বলে। যেটা হচ্ছে একদিকে হচ্ছে একদিকে যুক্তরাজ্যের ফোকস্টোন, আর একদিকে হচ্ছে ফ্রান্সের কোকোয়েলস। এটা মোটামুটি হচ্ছে 50 কিলোমিটারের মতো এখানে এখানে দূরত্ব, এবং এটা হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে একটা টানেল। এরপরে আমরা দেখবো হচ্ছে জার্মানি। জার্মানির আহ, জার্মানির তে এখনকার যে জার্মানি, এই আধুনিক যে জার্মানির প্রতিষ্ঠাতা হচ্ছেন বিসমার্ক। এবং একটা সময় জার্মানি নামে দুইটা দেশ ছিল, পূর্ব জার্মানি এবং হচ্ছে পশ্চিম জার্মানি। এর মধ্যে পূর্ব জার্মানি তারা ছিল সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দেশ, এবং যে পশ্চিম জার্মানি তারা ছিল পুঁজিবাদী দেশ। এবং এই দুইটা দেশের মধ্যে একটা দেয়াল একটা দেয়াল তৈরি হয়েছিল এই মতাদর্শের পার্থক্যের কারণেই, যেটা হচ্ছে বার্লিন যে শহরে, যেটা হচ্ছে বার্লিন দেয়াল নামে পরিচিত। 1961 সালে এই দেয়ালটা তৈরি করা হয়, এবং 1989 সালে এই দেয়ালটা ভেঙে ফেলা হয়। এবং এটার পরেই হচ্ছে যে অক্টোবর, এর পরের বছর 1990 সালে 3 অক্টোবর তখন এই দুই জার্মানি হচ্ছে একত্রিত হয়। তো এটা প্রশ্ন আসে যে দুই জার্মানি কবে কবে একত্রিত হয়। আচ্ছা, বর্তমানের যিনি জার্মানির আহ, এখন দেখা যায় যে একটা দেশের যে প্রধান, তাকে হয় প্রধানমন্ত্রী বলে, না হয় হচ্ছে প্রেসিডেন্ট বলে। আর এই যে জার্মানির যিনি প্রধান, তাকে বলা হচ্ছে চ্যান্সেলর। তো এতদিন ছিলেন হচ্ছে অ্যাঙ্গেলা মার্কেল। আর এখন এখন যে নতুন যে চ্যান্সেলর, তার নাম হচ্ছে ওলাফ শলস। এবং তার যে পার্টি, তার যে দল, সেই দলটার নাম হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি। জার্মানির যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নাম হচ্ছে বুন্ডেসট্যাগ। আহ, জার্মানি এবং হচ্ছে ফ্রান্সের মধ্যে যে সীমানা, সেই সীমানার একটা নাম আছে স্পেশাল। এর মধ্যে জার্মানিতে যে অংশটা, মানে জার্মানিতে এই লাইনটাকে বলা হয় সিগফ্রিড লাইন, এবং ফ্রান্সে এটাকে বলা হয় ম্যাজিনো লাইন। অর্থাৎ এই দুইটা লাইন একই লাইন, এই দুইটা লাইন একই লাইন, কিন্তু এটা জার্মানিতে এটার নাম হচ্ছে সিগফ্রিড লাইন, আবার ফ্রান্সে এটার নাম হচ্ছে ম্যাজিনো লাইন। যদিও দুইটা একই লাইন, কিন্তু দুইটা দেশে এটা দুইটার হচ্ছে ভিন্ন নাম। আচ্ছা, রাশিয়া। সামনের যত পরীক্ষা হবে, সামনের যত চাকরি পরীক্ষা হবে, এই রাশিয়া থেকে প্রশ্ন আসাটা হচ্ছে খুবই কমন। রাশিয়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এটা সাম্প্রতিক হোক অথবা বৈশ্বিক ইতিহাস বা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থা হিসেবে হোক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবই বেশি। তো পৃথিবীর দুইটা দেশের হচ্ছে সব থেকে আহ আহ, দুইটা দেশের সীমানায় সব থেকে বেশি সীমান্তবর্তী দেশ আছে। এর মধ্যে একটা রাশিয়া আর হচ্ছে চীন। এই দুইটা দেশেরই হচ্ছে 14টা করে এদের যে সীমান্তবর্তী দেশগুলো রয়েছে, 14টা করে দেশ। এর মধ্যে রাশিয়ারও 14টা দেশ আছে। বৈশ্বিক ইতিহাস পড়ার সময় আমরা হচ্ছে রুশ বিপ্লব পড়ছিলাম, যে 1917 সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে 1917 সালে সেখানে রুশ বিপ্লব শুরু হয়, যেটা হচ্ছে অক্টোবর বিপ্লব নামে পরিচিত। যদিও তখনকার অক্টোবর, কিন্তু এখনকার ক্যালেন্ডার হিসেবে হচ্ছে নভেম্বর মাসে মানে হয়, মানে এখনকার হিসেবে হচ্ছে নভেম্বর মাসে হয়, কিন্তু তারপর এটার নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। এর মধ্যে দুইটা টার্ম আছে, যে রাশিয়া তো হচ্ছে সমাজতান্ত্রিক দেশ ছিল,
সমাজতান্ত্রিক দেশ থেকে তারা 1991 সালে তখনকার সাবেক যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নটা হচ্ছে ভেঙে যায় এবং তারা সমাজতান্ত্রিক যে রাশিয়া, সমাজতান্ত্রিক যে সোভিয়েত ইউনিয়ন তার হচ্ছে পতন ঘটে। তো এর মধ্যে শেষ দিকে সমাজতন্ত্রের যে যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য বা লক্ষ্যগুলা তারা হচ্ছে পূরণ করতে পারে নাই। তখন হচ্ছে মিখাইল গর্বাচেভ, তিনি দুইটা, তখনকার যিনি রাশিয়ার যে নেতৃত্বে ছিলেন, তিনি হচ্ছে দুইটা, মানে রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি দুইটা নীতি প্রদান করেন। একটা হচ্ছে গ্লাসনস্ত নীতি আর একটা হচ্ছে পেরেস্ত্রোইকা। তো গ্লাসনস্ত নীতি মূলত ছিল, এটার বিষয়বস্তু ছিল মূলত যে সমাজতান্ত্রিক, যখন সেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে মানুষ তাদের যে মতামত সেটা হচ্ছে খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারতো না। তো তিনি মানুষ যাতে খোলাখুলি ভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেই কারণে তিনি যেই নীতিটা প্রবর্তন করেছিলেন সেটাই মূলত হচ্ছে গ্লাসনস্ত নীতি নামে পরিচিত। এবং যেমন চীনে কিন্তু হচ্ছে কমিউনিস্ট পার্টি যারা এখন ক্ষমতায় আছে, তারা কিন্তু তাদের কোনো সমালোচনা বা তাদের কোনো বদনাম কিন্তু কোনো ধরনের কোনো পত্রিকা মিডিয়াতে প্রকাশ করতে পারে না কেউ। তো তখন সাবেক সোভিয়েত ইউনিয়নে এটা হয়েছিল। তো তিনি এটার পরিবর্তন চাইছিলেন। তিনি চাইছিলেন যে তখনকার যে দলগুলা ছিল, ওই দলগুলার যাতে সমালোচনা করা যায়। হ্যাঁ, আমাদের দেশেও সেম। হ্যাঁ, আমাদের দেশেও মোরল লস, মানে মোরর লেস হচ্ছে সেম প্রায়। আর একটা ছিল পেরেস্ত্রোইকা মূলত ছিল অর্থনৈতিক সংস্কার। আগেরটাকে বলা হচ্ছিল খোলা নীতি, এবং এই পেরেস্ত্রোইকা সেটা ছিল মূলত অর্থনৈতিক সংস্কার। অর্থাৎ অর্থনৈতিক সংস্কার বলতে তখন তো তারা সমাজতান্ত্রিক দেশ ছিল, যে মানে ব্যক্তি মালিকানায় কোনো ইন্ডাস্ট্রি ছিল না। তো তিনি এটারও সংস্কার করতে চাইছিলেন। তো মূলত এই দুইটা সংস্কার করতে গিয়েই মূলত সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায় এবং সাবেক যে সোভিয়েত ইউনিয়ন সেটা সেটা ভেঙে হচ্ছে 15টা দেশ তৈরি হয় 1991 সালে। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোনটি সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য। এর মধ্যে এখন এই যে ইউক্রেন, সেটাও কিন্তু এই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এবং সব থেকে বড় দেশ যে দেশটা হয় সেটা হচ্ছে রাশিয়া, সব থেকে বড়। রাশিয়ার যে পার্লামেন্ট ভবন, এটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট, এবং পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে ফেডারেল ফেডারেল অ্যাসেম্বলি। এর মধ্যে উচ্চ কক্ষ সেটা সেটার নাম হচ্ছে ফেডারেশন কাউন্সিল, এবং নিম্ন কক্ষ হচ্ছে ডুমা। দেখেন এখানে এই যে ডুমা, এটা একটা পরীক্ষা আসছিল যে রাশিয়ার যে পার্লামেন্ট নাকি যেন যে প্রশ্ন আসছিল, এখানে 3টা তথ্যই মনে রাখতে হবে, এবং অপশনে কিন্তু আপনার 3টা তথ্যই থাকবে। এমন আসতে পারে যে রাশিয়ার পার্লামেন্ট ভবন বা যে সংসদ সেটার উচ্চ কক্ষের নাম কি। তো সেখানে অপশন হিসেবে ফেডারেল অ্যাসেম্বলিও থাকবে, সেখানে ফেডারেশন কাউন্সিলও থাকবে, আবার হচ্ছে নিম্ন কক্ষের যে নাম তো সেটাও থাকবে ডুমা। তো এখানে একটু খেয়াল করে আপনাদেরকে দাগাতে হবে যে কোনটার নাম কি, বা কোনটা উচ্চ কক্ষ বা কোনটা নিম্ন কক্ষ। বর্তমানের যিনি প্রেসিডেন্ট, তাকে তো আমরা সবাই চিনি, ভ্লাদিমির, ওনার ফুল নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ পুতিন নাকি যেন, এরকমই তো নাম। যাই হোক, তো তার যে রাজনৈতিক দলের নাম হচ্ছে ইউনাইটেড রাশিয়া, এবং তিনি সাবেক কেজিবি হচ্ছে রাশিয়ার সাবেক গোয়েন্দা সংস্থা। তো সাবেক কেজিবির এজেন্ট ছিলেন হচ্ছে পুতিন, এবং তিনি রাশিয়ার যে সংবিধান সেটা তিনি সংশোধন করে 2036 পর্যন্ত তিনি হচ্ছে ক্ষমতায় থাকার তিনি বন্দোবস্ত করছেন। অর্থাৎ 2036 সাল পর্যন্ত আমরা পুতিনকে রাশিয়ার ক্ষমতায় দেখব, যদি উনি বেঁচে থাকেন আর কি। আর 2036 সালে আপনারা কোথায় থাকবেন? আপনারা এখানে কেউ কেউ তখন হচ্ছে ক্যাডার হিসেবে থাকবেন, যদি যদি হায়াত থাকে আর কি। আপনারা এখানে অনেকেই ক্যাডার হিসেবে থাকবেন। আপনাদের কি মনে হয়? আচ্ছা, এমন হইতে পারে না যে আপনারা এখান থেকে কেউ একজন হচ্ছে পররাষ্ট্র ক্যাডার হইলেন, এবং 2036 সালে যখন এই পুতিনের শেষ, তখন আপনার পোস্টিং রাশিয়াতে,
মানে রাশিয়ার যে বাংলাদেশ দূতাবাস, আপনি আপনি ওইখানকার হচ্ছে পররাষ্ট্র যে আপনি ফরেন ক্যাডার হিসেবে ওইখানে দায়িত্বে। না, এতদিন ডিপ্রেশন থাকবেন না, এতদিন কেমনে ডিপ্রেশন থাকবেন? এই 2036 সাল পর্যন্ত কি ডিপ্রেশন থাকবেন নাকি? আচ্ছা, তো রাশিয়ার সাথে আহ, কিছু কিছু দেশের সীমানা আছে। চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এর মধ্যে রাশিয়া এবং পোল্যান্ডের মধ্যে যে সীমানাটা, সেটাকে সেটাকে বলা হয় কার্জন লাইন। এটা রাশিয়া এবং হচ্ছে পোল্যান্ডের মধ্যে সীমানা। এবং আহ, আচ্ছা, আরেকটা হচ্ছে একটা প্রণালী আছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে হচ্ছে রাশিয়াকে পৃথক করেছে। এইটা মূলত আমেরিকা থেকে কিন্তু এই বেরিং প্রণালীটা শুধু আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করে নাই, এটা এশিয়া মহাদেশ থেকে আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। তো আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল, পরে এটা এটা তারা বিক্রি করে দেয় যুক্তরাষ্ট্রের কাছে। এবং তারা এখন বুঝতে পারতেছে যে এটা বিক্রি করা আসলে একটা লস ছিল। কারণ আলাস্কা আলাস্কাতে এখানে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ এবং তেল সম্পদে ভরপুর। তো এটা হচ্ছে এটা তিনটা সাগর, এটা তিনটা সাগরকে মূলত হচ্ছে একসাথে করছে। এর মধ্যে চুক্সকি সাগর, বেরিং সাগর এবং হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই তিনটে সাগরকে হচ্ছে এই প্রণালী অ্যাড করছে। এবং এটা আমেরিকা থেকে রাশিয়াকে পৃথক করছে এবং আহ, 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 আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করছে। রাশিয়ার প্রধান যে একটা বিরাট অংশ, মানে রাশিয়ার ভূখণ্ড, এই ভূখণ্ডের ম্যাক্সিমাম অংশই কিন্তু এশিয়া মহাদেশে, ম্যাক্সিমামটাই হচ্ছে এশিয়া মহাদেশে। কিন্তু আহ ম্যাক্সিমামের যেই পার্টটা এশিয়া মহাদেশে, এই পার্টটাতে কিন্তু রাশিয়ার লোক সংখ্যা বা জনসংখ্যা খুবই কম, কারণ এখানে প্রচন্ড শীত, এখানে এখানে লোক সংখ্যা কম। ওই আপনারা একটা ভিডিও দেখছেন কিনা জানি না, ওই যে আপনার কি কেন কিভাবে ইউটিউব চ্যানেল, ওইখানে একটা ভিডিও আছে রাশিয়ার সাইবেরিয়ার একটা একটা গ্রাম, গ্রামের নামটা ভুলে গেছি। ওইখানে ওখানে নর্মাল টেম্পারেচার থাকে হচ্ছে -46, এবং শীত মৌসুমে ওইখানে টেম্পারেচার হচ্ছে -74, -76-এ উঠে। ওইখানে ওখানে দেখলাম যে ওরা ওই কলা জমে বরফ হয়ে গেছে, তো এই কলা দিয়ে তারা যে লোহার পেরেক মারতেছে। হ্যাঁ, 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 এই নামটাই, হ্যাঁ, আমার এই নামটাই। তো আমাদের নর্মাল যে ডিফ্রিজ নর্মাল ডিফ্রিজে -18 থাকে, -18°C। আর ওইখানে ওদের নর্মাল টেম্পারেচার থাকে -46, -50, মানে ডিফ্রিজ থেকেও বেশি। তাতার প্রণালী, তাতার প্রণালী হচ্ছে শাখালিন একটা দ্বীপপুঞ্জ আছে, যেটা নিয়ে যে জাপানের সাথে রাশিয়ার ঝামেলা আছে। এটা যদিও এখন যদিও শাখালিন দ্বীপপুঞ্জটা এখন হচ্ছে রাশিয়ার মানে রাশিয়ার পার্ট এখন, কিন্তু তারপরেও জাপানের সাথে এটা নিয়ে তাদের একটা ঝামেলা আছে। তো এই তাতার প্রণালীটা মূলত এই রাশিয়া থেকে শাখালিনকে পৃথক করেছে, এবং জাপান সাগর এবং হচ্ছে ওকস্টক সাগর, এই দুইটা সাগরকে হচ্ছে অ্যাড করেছে। রাশিয়ার যে মুদ্রা, এই মুদ্রা হচ্ছে রুবল। এবং এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ান ফেডারেশন, অথবা সংক্ষেপে হচ্ছে ব্যাংক অফ রাশিয়া। রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা, এটার সাবেক নাম ছিল কেজিবি, এবং বর্তমান নাম হচ্ছে দ্য ফেডারেল সিকিউরিটি সার্ভিস, যেটা 1991 সালে যখন রাশিয়া নামের দেশটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়া তৈরি হয়, তার 4 বছর পরে 1995 সালে এইটা এই সিক্রেট সার্ভিস বা এই গোয়েন্দা সংস্থা তৈরি হয়। রাশিয়ার কিছু সংবাদ সংস্থা, এর মধ্যে ইতার তাস, এটা একটা পরীক্ষা আসছিল যে কোনটি রাশিয়ার সংবাদ সংস্থা, বা ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা। ইতার তাস এবং ইন্টারফ্যাক্স, এই দুইটা হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। এবং এবং রাশিয়ার বিখ্যাত একটা লাইব্রেরি হচ্ছে একাডেমি অফ সায়েন্স, যেটা হচ্ছে মস্কোতে অবস্থিত। এইগুলা আসলে এই যে হচ্ছে লাইব্রেরি বা সংবাদ সংস্থা, পার্লামেন্ট, এগুলা সব দেশে পড়তে হবে না, কিন্তু এই কিছু কিছু এই দেশগুলোরই পড়তে হবে। আচ্ছা, এরপরে যে রাশিয়ার যে বিমান সংস্থা, সে বিমান সংস্থার নাম হচ্ছে এয়ারফ্লোট।
পৃথিবীর গভীরতম যে সুপেয় পানির হ্রদ, যে বৈকাল হ্রদ, এটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত, এটা রাশিয়ার অন্তর্ভুক্ত। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে নর্ড স্ট্রিম 2। এটা মূলত একটা গ্যাস পাইপলাইন, যেটা হচ্ছে বাল্টিক সাগরের নিচ দিয়ে গেছে। এটা রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত টানা একটা একটা লাইন, একটা গ্যাস পাইপলাইন, যেখান থেকে হচ্ছে রাশিয়া থেকে জার্মানি হয়ে পুরো পুরো ইউরোপেই মোটামুটি গ্যাসের সাপ্লাই হয়। রাশিয়া যে গ্যাস, রাশিয়ার গ্যাসের উপরে মূলত জার্মানি নির্ভরশীল। হ্যাঁ, জার্মানি অনেক অনেক আগে থেকেই রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। তো এর আগে 2011 সালে একটা নর্ড স্ট্রিম 1 নামে একটা একটা গ্যাস পাইপলাইন তারা বসাইছিল, এবং সেটা দিয়ে তারা হচ্ছে গ্যাসটা হচ্ছে জার্মানি নিত। এখন এখন রাশিয়া এবং জার্মানিতে এই লাইনটা মূলত এখনো কিন্তু চালু হয় নাই। এটা নর্ড স্ট্রিম 2 এখনো চালু হয় নাই। এটা এটা যদিও কাজ 2021 সালে শেষ হয়েছে, এটা চালু হয় নাই। তো এটার কিছু বিরোধিতা করতেছে হচ্ছে ইউক্রেন এবং এবং হচ্ছে লিথুনিয়া, লাটভিয়া বা এস্তোনিয়া এবং বেলারুশ এবং পোল্যান্ড। এই দেশগুলা এই লাইনটার বিরোধিতা করতেছে। বিরোধিতার কারণ হচ্ছে, যখন এই নর্ড স্ট্রিম 2 ছিল না, তখন শুধু নর্ড স্ট্রিম 1 দিয়েই গ্যাস যেত, কিন্তু ওই ওই গ্যাসটা হচ্ছে সাফিসিয়েন্ট ছিল না। এর বাইরেও স্থলপথে এই যে লাটভিয়া, লিথুনিয়া, বেলারুশ, পোল্যান্ড এবং ইউক্রেন, হ্যাঁ, এগুলা হয়ে জার্মানিতে গ্যাস যেত। তো যেহেতু এদের এদের উপর দিয়ে যেহেতু যেত, সেহেতু এরা এরা হচ্ছে এরা হচ্ছে ট্রানজিট হিসেবে ব্যবহার হইতো, এবং যেহেতু ট্রানজিট হিসেবে ব্যবহার হইতো, তার মানে তারা কিছু টাকা পয়সা পাইতো। এখন যদি নর্ড স্ট্রিম 2 চালু হয়, তাহলে এই দেশগুলা সেই টাকা পয়সা গুলা পাবে না, এবং সেই টাকা পয়সা থেকে বঞ্চিত হবে। তো এই কারণেই তারা তারা হচ্ছে এই নর্ড স্ট্রিম 2 এর বিপক্ষে। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তাদের ধারণা যে নর্ড স্ট্রিম 2 যদি চালু হয়, তাহলে এই গ্যাস পাইপলাইনের নিরাপত্তার অজুহাত দিয়ে রাশিয়ার যে নৌবাহিনী, তারা এই অঞ্চল পুরোটাতে চষে বেড়াবে। তো এই কারণেই তারা এটা নিয়ে খুবই চিন্তিত। তো এটার মালিকানা মূলত রাশিয়ার রাষ্ট্রায়ত্ত যে গ্যাসপ্রম, এটাই এটা হচ্ছে তাদের মালিকানায়। এরপরে রাশিয়ার যে প্রতিবেশী, এখন এখন যার সাথে রাশিয়ার এখন এখন ঝামেলা চলছে, তো এই ইউক্রেন একটা সময় তো রাশিয়ার অংশ ছিল। পরে একটা সময় মানে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পরে হচ্ছে ভেঙে ইউক্রেন হয়, যার রাজধানী হচ্ছে কিয়েভ। এর মধ্যে এখানে হচ্ছে ইউক্রেন থেকে যদি প্রশ্ন আসে, এর মধ্যে আসবে হচ্ছে তার যে প্রেসিডেন্টের নাম, এবং তার যে দল, তার দলের নাম, এবং হচ্ছে ইউক্রেনে রাশিয়া কবে হামলা করে। হ্যাঁ, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তো ভ্লাদিমির জেলেনস্কি, যিনি আগে কমেডিয়ান ছিলেন, এবং তিনি 2019 সালে হচ্ছে রাশিয়া তিনি হচ্ছে নির্বাচিত হন। তো তার দলের নাম হচ্ছে সার্ভেন্ট অফ পিপল হচ্ছে তার দলের নাম। এর মধ্যে ইউক্রেনকে হচ্ছে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়, কারণ এখানে তারা সানফ্লাওয়ার অয়েল এটা রপ্তানিতে তারা হচ্ছে প্রথম। এরপরে হচ্ছে গম উৎপাদন তারা পঞ্চম। মানে গমের বিক্রিতে এটা এই যে একটা ছবি আছে ওইখানে, এটা হচ্ছে প্রোডাকশনে। আর এইখানে যে বাংলা লেখাটা, এটা হচ্ছে তারা বিক্রিতে কে কত। এবার সানফ্লাওয়ার অয়েল মানে বিক্রিতে তারা হচ্ছে প্রথম, এবং গম বিক্রিতে তারা পঞ্চম, সয়াবিন অয়েল বিক্রিতে তারা হচ্ছে সপ্তম। আমাদের দেশে আমরা যে আটাটা খাই, প্যাকেট যে বসুন্ধরা অথবা আরো যেসব ফ্রেশ যে আটা, ময়দা, তীর, এগুলো যে আমরা খাই, এগুলা মূলত হচ্ছে ভারত থেকে আসে। হ্যাঁ, মূলত ভারত নিজেরা তৈরি করে না, তারা হচ্ছে ইউক্রেন থেকে তারা তারা আমদানি করে। তো ইউক্রেন থেকে ভারত হয়ে আমাদের দেশে এই জিনিসগুলো ঢুকে। তো এখন যেহেতু ইউক্রেনে একটা ঝামেলা চলছে, তার মানে তাদের যে এই প্রোডাকশন অফ মানে তারা বিক্রি করতে পারবে না, সেহেতু এই জিনিসগুলোর দাম বাড়বে। এবং আপনারা জানেন কিনা কে জানে, অলরেডি আজকে কিন্তু তেলের দাম বাইরে গেছে। হ্যাঁ, তেলের দাম আপনার কেজি প্রতি মনে হয় 38 না 40 টাকা বেড়ে গেছে। তো এটা সামনে ভবিষ্যতে আরো বাড়তে পারে, যেহেতু এই যে সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল, এটার একটা ভালো যে যোগানদাতা ছিল ইউক্রেন।
যেহেতু ইউক্রেন এখন হচ্ছে প্রোডাকশন হচ্ছে না, সেহেতু সেখান থেকে তেল আসবে না। এবং ইন্দোনেশিয়া হচ্ছে পাম অয়েল উৎপাদনের প্রথম, তারাও কিন্তু এই পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিছে এবং টোটাল বন্ধ করে দিছে। অর্থাৎ এই পাম অয়েল তেলের দাম আরো বাড়বে। হ্যাঁ, তেল ছাড়া রান্না করা যায়। তো ওই যে আমি ওই দিন একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, সে হচ্ছে তেল ছাড়া রান্না করতেছে। তেল এখন আমাদের দেশে তো আমাদের তো তেল ছাড়া চলে না। আমাদের তো ইন্দো বন্ধ করছে কেন? ইন্দো বন্ধ করছে কারণ তারা, তাদের যুক্তি হচ্ছে যে তারা নিজেদের যে চাহিদা সেটা তারা হচ্ছে যোগান দিতে পারবে না। তাদের তাদের প্রোডাকশন কম হয়েছে, তাদের পাম অয়েল প্রোডাকশন কম হয়েছে। তারা হচ্ছে নিজেরা এটা মানে নিজেরাই চলতে পারবে না। তো যেহেতু নিজেরা চলতে পারার মানে না পারার আশঙ্কা আছে, এই কারণে তারা বিক্রি বন্ধ করে দিছে, টোটাল বন্ধ, একদম টোটাল অফ। হ্যাঁ হ্যাঁ, আসলেই আসলেই আসলে ইন্দোনেশিয়া তাদের এক্সপোর্ট করা বন্ধ করে দিছে, মানে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিছে। না, দাম বাড়ানোর জন্য না, দাম বাড়ানোর জন্য না, ওদের প্রোডাকশন কম হয়েছে, ওদের প্রোডাকশন কম হয়েছে, তারা এই কারণে বন্ধ করে দিছে। আমাদের তো তেল ছাড়া হয় না, আমাদের তো তেল লাগে। আমরা এই যে ভাজা পোড়া, এই যে রমজানে প্রচুর তেল খাই, আমাদের তো আবার তেল দিতেও হয়। তো আমাদের দেশে মোটামুটি দাম দাম আরো বাড়তে পারে। তেলের ব্যবসা করবেন নাকি আপনারা? আপনারা এখন ধরেন কিছু তেল তেল আপনারা এখন কিনে জমা করে রাখলেন, তারপর দাম বাড়লে বিক্রি করলেন। ওই মাস্কের সময় হয়েছিল 5 টাকার মাস্ক, যেদিন এই যে মানে বাজারে মাস্ক নাই, দেখা যায় যে 5 টাকার মাস্ক 100 টাকা 80 টাকাও বিক্রি হয়েছে এক পিস। এই একটা ফেসবুকে দেখছিলাম যে N95, N95 মাস্ক, এগুলা তো একটা এমনিতে হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে 800 টাকা 700 টাকা, N95। তো এক লোক এই N95 মাস্ক বিক্রি করতেছে। তো তার নাম দিছে হচ্ছে KN95। তো KN95 নাম হচ্ছে আহ, তার নামের আদ্যক্ষর, তার নাম কি ছিল কে জানে, কি যেন কাদের না কি যেন ছিল, তো সেই নামের আদ্যক্ষর দিয়েছে KN95। যাই হোক, তো ইউক্রেন তারা রাশিয়াতে আক্রমণ শুরু করে 24শে ফেব্রুয়ারি। এই তারিখটা পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। এই তারিখে এই তারিখে হচ্ছে তারা আক্রমণ আক্রমণ শুরু করে, এবং 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 এখন পর্যন্ত তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো এখানে এখানে আসলে আহ, যদি আমরা দোষ দিতে চাই, বা সাধারণত আমরা তো হচ্ছে বাঙালিরা সাধারণত পক্ষ অবলম্বন করি, ভারত পাকিস্তান, অথবা অথবা হচ্ছে আপনার হচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, অথবা অথবা হচ্ছে আপনার আর্জেন্টিনা বা ব্রাজিল। তো এখানে দেখা যায় কেউ রাশিয়ার পক্ষে, আবার কেউ হচ্ছে ইউক্রেনের পক্ষে। তো যাই হোক, আসলে এখানে মানে মূল ব্যাপারটা ছিল রাশিয়ার ইউক্রেনে হামলা করা ছাড়া আসলে তার কোনো উপায় ছিল না। এবং তারা অনেক অনেক আগে থেকে হিসাবেই ছিল, তারা হিসাবের মধ্যেই ছিল যে এখানে আক্রমণ চালাইতে হবেই। কারণ কারণ ইউক্রেনের যে বর্তমান যে যিনি আছেন, তিনি আসলে তিনি হচ্ছে ন্যাটোতে যোগ দিতে চাইছিলেন। তো সে যদি ন্যাটোতে যোগ দিত, যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দিত, এবং হচ্ছে ইউক্রেন যেহেতু রাশিয়ার একদম সীমান্তবর্তী, তার মানে ইউক্রেনে ন্যাটোর যে বাহিনী, ন্যাটোর বাহিনীর মানে যুক্তরাষ্ট্রের যে বাহিনী, তারা এখানে ঘুরে বেড়াতো। তো সেটা রাশিয়ার জন্য কোনোভাবে ভালো হইতো না। হ্যাঁ, আরো কিছু ব্যাপার স্যাপার আছে, এই কারণে তাদের আসলে হামলা চালানোটা আসলে মূলত একদম মানে বাধ্যতামূলকই ছিল। যাই হোক, এখন আক্রমণ চালাইছে ভালো কথা, কিন্তু এখানে আহ এখন এই জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এবং সাধারণ মানুষ তারা হচ্ছে এটা ভোগান্তিতে করতেছে। আচ্ছা, আরেকটা দেশ আমরা একটু দেখবো, সেটা হচ্ছে কসোভো। এটা হচ্ছে ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ। সাবেক যে যুগোস্লাভিয়া ছিল, সেই যুগোস্লাভিয়া ভেঙে এই দেশটা সর্বশেষ তৈরি হয়। এবং এটা এটা হচ্ছে একটা মুসলমান দেশ। বাংলাদেশ 2017 সালে এই কসোভোকে হচ্ছে স্বীকৃতি দেয়, যেটা রাজধানী হচ্ছে প্রিস্টিনা। না, ইউক্রেন বাফার স্টেট ছিল না, ইউক্রেন বাফার স্টেট ছিল না। এমনিতে ইউরোপের বাফার স্টেট ছিল বেলজিয়াম, ইউরোপের বাফার স্টেট হিসেবে বেলজিয়াম ছিল। আবার এখানে
এশিয়ার মধ্যে ভুটান একটা বাফার স্টেট, একসময় ছিল, কিন্তু এখন যদিও ভুটান বাফার স্টেট আর নাই, সেটা চীনের পক্ষে চলে গেছে। চীন ভারতের যে যে মারামারি, ওইখানে হচ্ছে ভুটান বাফার স্টেট হিসেবে কাজ করতো। তো এই কসোভোর স্বাধীনতার যিনি নেতা, তার নাম হচ্ছে ফাতমির শেজদিও। ইতালি ইতালি যেই কারণে ইতালির এখানে সামন্তবাদ এবং রেনেসা এবং অপেরা, এই তিনটা জিনিসের সূচনাই হয় হচ্ছে ইতালিতে। এবং ইতালি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে যে ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র বলার কারণ হচ্ছে, কারণ এখানে ইতালিতে হচ্ছে দুইটা দেশ আছে। এর মধ্যে একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটার নাম হচ্ছে দা হোলি সি, এবং আরেকটা সান মারিনো। এই দুইটা দেশই হচ্ছে ইতালির যে মূল ভূখণ্ড, এই ইতালির ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এটা ভ্যাটিকান সিটি, একটু আগে বললাম। তো এই ভ্যাটিকান সিটির যে ভাষা, এই ভাষাটা মূলত হচ্ছে ল্যাতিন, এবং তাদের নিরাপত্তা রক্ষীর জন্য তাদের একটা গার্ড আছে, সেটা নাম হচ্ছে সুইস গার্ড। এবং এটার দায়িত্বে বা এটার যে প্রশাসনিক যে দায়িত্বে থাকেন হচ্ছে পোপ, খ্রিস্টানদের যে পোপ। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এটা প্রায়ই আসে দেখা যায় যে পরীক্ষায়, যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, বা নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আইসল্যান্ড এবং নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এবং হচ্ছে ফিনল্যান্ড, এই এই পাঁচটা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এবং এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে জনকল্যাণ রাষ্ট্র। এটাকে জনকল্যাণ রাষ্ট্র ডাকা হয়। আচ্ছা, এ তো স্ক্যান্ডিনেভিয়ান যে রাষ্ট্রগুলা, সাধারণত মুদ্রা বা রাজধানীর নাম এগুলো হচ্ছে বিরক্তিকর পড়া, বা এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ পড়া না। কিন্তু দেখা যায় প্রায় হচ্ছে যে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর যে মুদ্রা বা রাজধানী, এগুলো প্রায় মাঝে মধ্যে আসে। তো স্ক্যান্ডিনেভিয়ান আপনারা চাইলে মনে রাখতে পারেন, মানে দেখা যায় প্রায় পরীক্ষা আসে যে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো, এগুলোর হচ্ছে রাজধানী বা মুদ্রার নামগুলা এবং হচ্ছে পার্লামেন্টের নামগুলা। তো এখানে হচ্ছে একসাথে করা আছে, আপনারা এখান থেকে পড়তে পারবেন। এখান থেকে যেটা একটা ইন্টারেস্টিং বিষয়, এই স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলার শুধু ফিনল্যান্ডের মুদ্রার নামই হচ্ছে ইউরো, আর বাকিগুলার সবগুলা মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। ডেভিস প্রণালী, এই প্রণালীটা হচ্ছে কানাডা এবং হচ্ছে ফিনল্যান্ড হচ্ছে যে যেহেতু গ্রিন, মানে এই প্রণালীটা মূলত কানাডা এবং এখানে আসলে ফিনল্যান্ড হবে না, এটা আসলে ডেনমার্ক হবে। এখানে এই পয়েন্ট ডেনমার্ক হবে, যাই হোক। তো এটা হচ্ছে ব্যাফিন সাগর এবং হচ্ছে ল্যাব্রাডর সাগরকে যুক্ত করেছে এই প্রণালীটা। একটু আগে যেটা বললাম যে জনকল্যাণ রাষ্ট্র, স্ক্যান্ডিনেভিয়ান যে রাষ্ট্রগুলা, এগুলোকে জনকল্যাণ রাষ্ট্র বলা হয়, কারণ এরা তাদের দেশের যে জনগণ, তাদের দেশের জনগণের সুযোগ সুবিধাই সবসময় তারা মাথায় রাখে। জনগণের শিক্ষা, জনগণের চিকিৎসা বা সোশ্যাল যে সিকিউরিটি, অথবা এইসব জিনিসগুলা তারা সবসময় নজর দেয়। এইসব জিনিসগুলো তারা টাকা খরচ করে বেশি, এই কারণে তাদেরকে হচ্ছে জনকল্যাণ রাষ্ট্র বলা হয়। তো স্ক্যান্ডিনেভিয়া রাষ্ট্রগুলাই হচ্ছে মূলত প্রথম জনকল্যাণ রাষ্ট্র। এখানে এই হচ্ছে ইউরোপ মহাদেশে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে বলকান দেশ কোনগুলা। বলকান দেশ মূলত হচ্ছে যে বলকান যে সাগর, সেই বলকান সাগরের পারের যে দেশগুলো, সেগুলোকে মূলত হচ্ছে বলকান রাষ্ট্র বলে। এবং এখানে হচ্ছে এই 12টা রাষ্ট্রকে হচ্ছে বলকান রাষ্ট্র বলা হয়। এখানে ইতালি, গ্রিস, আলবেনিয়া, মন্টিনেগ্রো, বসনিয়া হার্জেগোভিনা, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, এইগুলা আপনার হচ্ছে ম্যাপ দেখে থেকে পড়বেন। হ্যাঁ, ম্যাপ দেখে থেকে পড়লে এগুলো হচ্ছে মনে রাখা সহজ হবে। এমনিতে মুখস্থ করলে এগুলা কিছুই থাকবে না মাথায়, কিছুই মাথায় থাকবে না। আপনারা হচ্ছে এই ম্যাপ দেখে থেকে পড়বেন। ম্যাপ দেখে পড়লে এখানে এগুলো হচ্ছে মনে থাকার যে সম্ভাবনাটা, সেটা হচ্ছে বেশি। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। একটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র, আর একটা হচ্ছে বাল্টিক অঞ্চলের রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র বলতে মূলত তিনটা দেশকে বোঝায়, এটা হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া এবং হচ্ছে লিথুনিয়া। এই তিনটা দেশকে মূলত বাল্টিক রাষ্ট্র বলে। কিন্তু যখন বলবে বাল্টিক অঞ্চলের রাষ্ট্র হচ্ছে 9টা। বাল্টিক অঞ্চলের রাষ্ট্র হচ্ছে 9টা। এখানে এই
বাল্টিক যে রাষ্ট্র, যে তিনটা রাষ্ট্র, ওই তিনটা রাষ্ট্র তো আছেই, এর বাইরে হচ্ছে জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, এরপরে এখানে রাশিয়া আছে, বেলারুশ। এইগুলোকে এই 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 মোট 9টা রাষ্ট্রকে বলা হচ্ছে বাল্টিক রাষ্ট্র, বা বাল্টিক অঞ্চলের রাষ্ট্র হচ্ছে এই 9টা। সাবেক যে যুগোস্লাভিয়া ছিল, এটাও কিন্তু সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া ছিল। পরে যুগোস্লাভিয়া ভেঙে 7টা দেশ হয়, এবং সর্বশেষ দেশটা হয় হচ্ছে কসোভো। এটা 1992 সালে ভাঙে। এখান থেকে ভেঙে হচ্ছে এই যে বসনিয়া হার্জেগোভিনা, তারপর স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, এই রাষ্ট্রগুলো তৈরি হয়। আচ্ছা, জিব্রাল্টার প্রণালী এটা স্পেন এবং হচ্ছে মরক্কো, এই এই দুইটা দেশকে পৃথক করেছে, এবং এবং মহাদেশ হিসেবে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে এই জিব্রাল্টার প্রণালী। এবং এই যেই দুইটা ওয়াটার বডিকে যুক্ত করেছে, এর একদিকে আছে ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি, এবং আরেকদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো ওই যে আমরা একদম শুরুতে পড়ছিলাম যে ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে জিব্রাল্টার। তো এই জিব্রাল্টার, স্ট্রেইট অফ জিব্রাল্টার, এটা হচ্ছে ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে। আর দেশ হিসেবে হচ্ছে স্পেন এবং মরক্কো। তো এই ছিল আজকে আপনাদের হচ্ছে ইউরোপের ক্লাস। আশা করি হচ্ছে ইউরোপ থেকে যদি প্রশ্ন আসে, ইউরোপ থেকে প্রশ্ন আসলে আপনারা কমন পাবেন এইখানের এগুলা, প্লাস হচ্ছে আপনাদের প্রশ্নে যা থাকবে সেগুলো থেকে আপনারা হচ্ছে ইউরোপ মহাদেশে প্রশ্ন আসলে কমন পাবেন আশা করি।